রাজনীতি সম্পর্কে তাহলে আপনার বর্তমান অভিব্যক্তি কি? অভিব্যক্তি একটু কনফিউজড। রাজনীতির এতগুলো খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক হচ্ছে এখানে সরাসরি সাধারণ মানুষদের সঙ্গে কানেক্টেড হয়ে যাওয়া। সবার সাথে মেশা যায়, কথা বলা যায়, তাদের জীবনের সুখ কিংবা দুঃখের অংশীদার হওয়া যায়। আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে। তুমি তাদের ভালোবাসা পেয়েছো? অফুরন্ত ভালোবাসা পেয়েছি, অবভিয়াসলি সেটা আপনার কারণে। নেগেটিভ কিছু ফেস করেছো? পজিটিভের পাশাপাশি নেগেটিভ থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিছু নেগেটিভ ফেজ ছিল, বাট আমি যখন পজিটিভ রেসপন্স বেশি পেয়েছি তখন আর নেগেটিভ ফেজটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করিনি, বরং এটা থাকা জরুরি মনে করেছি। সান্নিধ্য শেহরিনের মাথায় থুতনি ঠেকিয়ে শান্ত গলায় বলে, অ্যাটলিস্ট তুমি এখন এটা মানতে বাধ্য যে তোমার নেতা সাহেব শুধু ভাষণই দেয় না, কিছু কাজও করে। হুম। হয়নি? জোরে বলো। কি বলবো? স্বীকার করতে কষ্ট হচ্ছে? আমাকে রাজনীতি ভালোবাসতে বলবেন না। বলিনি, জাস্ট স্বীকারোক্তি চেয়েছি। দিতে বাধ্য নই। তার মানে তোমার ধারণা পুরোপুরি কাটেনি। 90% পলিটিশিয়ানরা এই কাজগুলোই করে। তাহলে বাকি 10% আমি আছি, হুম। তাও স্বীকারোক্তি দিবে না? না। ভাবছি সামনের ইলেকশনে তোমাকে এমপি পদে দাঁড় করাবো। যদি তাতে আপনি আমার প্রতিদ্বন্দ্বী হন, দেন শিওর আপনার চেয়ে ভোট আমি বেশি পাবো। সান্নিধ্য কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে। শেহরিন মুখ তুলে তার নেতা সাহেবের শীতল চোখে চোখ রাখে। দুজনের চোখের দৃষ্টি খানিক সেকেন্ডের জন্য স্থির হয়। ধন্যবাদ নেতা সাহেব, আপনার সততা আপনার ওয়াইফকে সম্মানিত করেছে, মানুষের ভালোবাসা পাইয়ে দিয়েছে। এটা অনেক অনেক বড় একটা পাওয়া। কাজের ক্ষেত্রে কোনো প্রকার অ্যালিগেশন ছাড়া মানুষের ভালোবাসা পাওয়া মানে অসাধ্য সাধন করা। এটা অর্জন করা মুখের কথা নয়। আপনার লয়ালিটি আমাকে কমফোর্ট করেছে। আমি মাথা উঁচু করে মানুষের সঙ্গে মিশতে পেরেছি, তাদের সঙ্গে কথা বলতে পেরেছি। ওভারঅল থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। ঘন্টা দুয়েকের মতো সময় ব্যয় হয়। বাবা মেয়ের মোলাকাত শেষ হতে হতে রাত 10টার বেশি বেজে যায়। শেহরিন তার কথার ঝুলি ফাঁকা করে অবশেষে উঠে দাঁড়ায়। সাহমিকা বাবাকে ছেড়ে যাবে না এই নিয়ে কান্নার রোলও বয়ে যায় তার মধ্যে। কোনো মতে এটা সেটা বুঝিয়ে সুজিয়ে শেহরিন কৌশলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে। তাদের যাওয়া সারা। এদিকে আসিফ হন্তদন্ত পায়ে ছুটে আসে কেবিনে, ব্যস্ত গলায় বলে, ভাই, আমার শ্বশুর সাহেব আসছে আপনাকে দেখতে। তোমার শ্বশুরের এই সময় আসার কি দরকার? জানি না, বলো যে আমি ঘুমিয়েছি। নিচে ভাবির সাথে দেখা হয়েছিল। সান্নিধ্য দীর্ঘশ্বাস ফেলে বেডে শুয়ে পড়ে। গায়ের উপর কভার শিটটা টেনে গম্ভীর কণ্ঠে বলে, 2 মিনিট পর কোনো সিস্টারকে পাঠিয়ে দিবে, তাকে বলবে বাবার সামনে এসে যেন বলে পেশেন্টের সঙ্গে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে। শাহজাহান খান যখন কেবিনে প্রবেশ করেন, সান্নিধ্য তখন ডান হাত ছুঁয়ে রেখে বাম হাত চোখের উপরে রেখে ঘুমের ভান করে। কিন্তু চতুর সাবেক মেয়র সাহেব সেটা ঠিকই ধরে ফেলেন। গলা খাকারি দিয়ে একটা চেয়ার টেনে পাশে বসেন। থমথমে গলায় বলেন, ঘুমাওনি এটা জানি, শুধু শুধু অভিনয় করার প্রয়োজন নেই। আমি অভিনয় করি না, এমনি চোখ বন্ধ করে আছি। চোখ খুলে আমার দিকে তাকাও। বলো, শুনছি। কেমন বোধ করছো এখন? ভালো আছি। এই যাত্রায় বেঁচে গিয়েছো, সাহস তো আরও বাড়লো মনে হচ্ছে। সামনে আরেকটা দুর্ঘটনাতে তাহলে ইজিলি অংশগ্রহণ করা যায়, তাই না? মানে? শাহজাহান সাহেব কপাল কুঁচকে তাকান, উঁচু কণ্ঠে বলেন, মানে বুঝতে পারছো না তুমি? রিমন না করার পরেও কেন শোনোনি তুমি ওর কথা? লিয়াকতকে কি অন্যায়ভাবে শায়েস্তা করা যেত না? সবসময় তোমার মাথা গরম হয়েই থাকে না? অতিরিক্ত বাড়াবাড়ি না করলে তোমার পেটের ভাত হজম হয় না? সব জায়গাতেই তোমার হিরোগিরি দেখাতে হবে। সান্নিধ্য বুঝতে পারে বাপজান রিমনের থেকে সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে এসেছে। হাতের আড়ালে কপাল ভাঁজ করে সে চোখ বন্ধ রেখেই ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে। এদিকে 2 মিনিট পার হয়ে 4 মিনিট হয়ে যাচ্ছে, তাও আসিফের পাঠানো সিস্টারের খবর নেই। লাগাম টানো নিজের সান্নিধ্য। এতটা ডেসপারেট হওয়ার ফল ভোগ করেও তোমার শিক্ষা কেন হয় না?
আমি বুঝি না, ছোটবেলা হতে মারামারি কাটাকাটি করে এসে এটা তোমার রক্তে মিশে গেছে। তা নয়তো এত কিছু পরেও তুমি কেন নিজেকে শুধরাও না? এই যে এখন কথাগুলো বলছি, এগুলো আমি বেকার বলছি। তোমাকে হাজার বোঝানোর পর যদি নাসিরের সামনে দাঁড় করানো যায়, তুমি সব গিলে খেয়ে তার গলা চেপে ধরবে। আমি যে কথাগুলো বললাম সেগুলোতে তোমার কোনো ভ্রুক্ষেপই থাকবে না। আমার গোটা বংশে তোমার মতো এমন অধৈর্য, অস্থিতিশীল, মাথা গরম মানুষ কেউ ছিল না। তুমি কিভাবে এমন হলে সত্যি বুঝতে পারি না। তুমি হয়তো এমন ছিলে আগে, সেজন্য আমি এমন হয়েছি। এখন ভালো হয়ে গিয়েছো। ছেলের লাগামহীন কথায় শাহজাহান সাহেব তেতে ওঠেন, রাগান্বিত স্বরে বলেন, শাট আপ। আমি কখনোই তোমার মতো ছিলাম না, এসব আমার সঙ্গে যায় না। মিনিট 10 মতো শাহজাহান সাহেব ইচ্ছে মতো সান্নিধ্যকে ধুতে থাকেন তার মতো করে, দু একটা ঝাড়িও মারে রয়ে শুয়ে। ছেলের বেপরোয়া ভাবটার প্রতি তার যে সব ক্ষোভ ছিল সব একে একে উবড়ে দেন তিনি। তার ঠিক 15 মিনিটের মাথায় আসিফ সিস্টার নিয়ে এসে হাজির হয়। সিস্টার আসিফের শেখানো মতো নম্র গলায় বলেন, স্যার, পেশেন্টের সঙ্গে বেশি কথা বলা যাবে না, ওনার রেস্ট প্রয়োজন। শাহজাহান সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, পেশেন্টের রেস্ট নামে মাত্র, তাকে বলুন এক জায়গায় গন্ডগোল লেগেছে, যেতে হবে, এখনই রিভলভার নিয়ে ছুটবে। যদি পারেন ডক্টরকে একটু বলবেন মাথা ঠান্ডা করার কোনো মেডিসিন থাকলে সেটা যেন তাকে সাজেস্ট করা হয়। সান্নিধ্য আসিফ এবং সেই সাথে নার্সটি চুপ করে শাহজাহান সাহেবের হনহনিয়ে বের হয়ে যাওয়া দেখে। আসিফ কাচুমাচু ভঙ্গিতে শুকনো ঢোক গিলে বলে, শ্বশুর সাহেব কি বেশি বকাবকি করেছে আপনাকে ভাই? ওনাকে নিয়ে কি রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়েছিলে তুমি? আসিফ একজন নার্সের দিকে তাকে জিভ কেটে বলে, ছি 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 ছি, না ভাই, আমার তো বউ আছে, এরকমটা ভাবছেন কেন? 2 মিনিটের জায়গায় 22 মিনিট লাগালে ভাবাটা কি স্বাভাবিক নয়? এখন আসার প্রয়োজন কি? আসলে কোনো এক্সকিউজ শুনতে চাই না। অতিরিক্ত রেস্ট নিয়ে ফেলেছি, হজম করতে পারছি না। রুম ক্লিয়ার করো, নয়তো দুজনকেই শ্যুট করে দিব। আসিফ ফিসফিস কণ্ঠে নার্সটির দিকে তাকিয়ে বলে, চলুন, মাথা গরম হয়ে গিয়েছে আবারও। আর হ্যাঁ, ডক্টরকে কিন্তু অবশ্যই বলবেন মাথা ঠান্ডা করার মেডিসিন সাজেস্ট করতে। মেডিসিন না থাকলে তেল টেল হলেও চলবে। হসপিটাল হতে ডিসচার্জ পাওয়ার পর সান্নিধ্য পুরোপুরি সুস্থ হতে লেগে যায় 1.5 মাসের মতো সময়। তবে দুর্ঘটনার চিহ্ন হিসেবে নানান ক্ষত স্পষ্টভাবে রয়ে গিয়েছে এখনো তার শরীর জুড়ে। কপালের একটু উপরে চুলের আড়ালে কাটা অংশের দাগটা শুকিয়ে গেলেও কালশিটে বর্ণটা বেশ গাঢ় হয়ে আছে। ডান হাতের কবজিতে অস্ত্রোপচার হওয়ার কারণে সেখানে এখনো চলমান ফিজিওথেরাপি। তবে এসবের কোনো ভ্রুক্ষেপ নেই সাবেক এই এমপি সাহেবের। ডাক্তারের সাজেশন ছিল অন্তত 1 সপ্তাহ বেড রেস্টে থাকার, কিন্তু এই মানব 2 দিন কোনো মতে বেড রেস্টে কাটিয়ে তারপর হতেই নেমেছে ভোটের মাঠে। পুরোদমে শুরু করেছে তার জমানো সব কাজ। ফুসরত মেলবার সময় নেই এখন আর একদণ্ড। একের পর 100 ডাউন মিটিং মিছিলের পার করে চলছে এক একটা দিন। নির্বাচনের শেষ মুহূর্তের সময়টাকে সে একদম ধরে বেঁধে নিয়েছে, কেননা প্রতিদ্বন্দ্বীর অবস্থাও বেশ শক্তিশালী। হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস চলছে চারিদিকে। সময়ের ধারা অক্ষুণ্ণ রেখে দরজায় কড়া নাড়ছে নির্বাচন। মাঝখানে রয়েছে আর একটা মাত্র দিন। প্রচার প্রচারণা সহ সমস্ত কিছু কালকের মাঝেই সমাপ্তি ঘটবে। আর এই বিশেষ মুহূর্তে মিসেস সান্নিধ্য ব্যস্ত তার সেমিস্টার ফাইনাল নিয়ে। প্রচণ্ড ইচ্ছে ছিল নেতা সাহেবের সাথে থেকে শেষ মুহূর্তে তাকে সঙ্গ দেওয়া। চাইলে হয়তো দিতে পারত, কিন্তু সে তার ইচ্ছাকে বিশেষ একটা কারণে মাটি চাপা দিয়েছে। বিষয়টা পরীক্ষার কারণ হলেও তার ভেতরের কাহিনী রয়েছে ভিন্ন। রাত তখন 8টা। আজকে একটু বিকেল বিকেল করে ঘুমিয়েছিল সাহমিকা। 3:30-এর দিকে ঘুমিয়ে উঠেছে প্রায় 7টার কাছাকাছি সময়। আর এই মোক্ষম সুযোগটাকে লুফে নিয়েছে শেহরিন। দরজা জানালা ফোন সমস্ত কিছু বন্ধ করে টানা পড়েছে সে।
মাঝে 7-8 মিনিট মাগরিবের নামাজের জন্য বিরতি দিয়ে পুনরায় আবার শুরু করে, একদম থেমেছে মেয়ের উঠার সঙ্গে সঙ্গে। ঘুম ঘুম চোখে থাকা সাহমিকা গুনগুন করে কান্না করছে মায়ের কাঁধে মাথা রেখে। শেহরিন জানালাগুলো এক হাতে খুলে দিয়ে ব্যালকনির দরজাগুলো খুলে দেয়, সেই সাথে এতক্ষণের জমায়েত হওয়া গুমোট আবহাওয়া কেটে নির্মল হাওয়া প্রবেশ করে ভিতরে। শব্দবিহীন নীরব এই 4 ঘন্টা পরে বেশ কমফোর্ট ফিল করছে সে। এজন্য মনটা একটু হালকাও লাগছে। স্টাডি ডেস্কের সঙ্গে হলুদ স্টিক নোটের পরবর্তী সময়সীমা লেখা তার রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত চলমান এই সেমিস্টার ফাইনালের, বিশেষ করে পরীক্ষার আগের দিনগুলোতে সে তার ঘুম হারাম করে দিয়েছে নিজের জন্য। কঠোর অধ্যাবসায়ে হয়েছে বিছানা বিমুখ। মেয়ের জন্য ইনস্টার কিছু নাস্তা তৈরি করবে এখন, তাকে সময় নিয়ে খাওয়াবে, সাথে কিছু সময় খেলবে, সময় কাটাবে। তারপর ঠিক 10টার সময় হালকা পাতলা ডাল ভাত ডিনারের জন্য তৈরি করবে। ঘড়ির কাঁটার সঙ্গে শেহরিনের মোটামুটি বোঝাপড়া শেষ। পরিকল্পনা মতো ওস্ট রেডি করে মেয়েকে ফ্রেশ করিয়ে ডাইনিং রুমে বসে খাওয়াতে 1 চামচ মুখে দিতে না দিতেই বেজে ওঠে কলিং বেল। একটু মা, দরজাটা খুলে আসি। সাহমিকাকে বসিয়ে রেখে শেহরিন ছুটে দরজা খুলতে। দরজা খোলার সঙ্গে সঙ্গে উপস্থিত মানুষগুলোকে দেখা মাত্র তার ঠোঁট প্রসারিত হয়ে যায়। উচ্ছ্বসিত গলায় বলে, এত রাতে গেস্ট আমার বাসায়? বিনা দাওয়াতেই চলে এলাম। কাহিনী কি? রেডি হও। কোথায় যাব? সানজি তাসিন হুড়হুড় করে ভেতরে প্রবেশ করে। তানিশা শেহরিনের সঙ্গে উষ্ণ আলিঙ্গন সেরে প্রফুল্ল গলায় বলে, যাবো এক জায়গায়। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? ভালো আছি। এসছো কবে? আজকে এসেছি। শুনলাম তুমি নাকি নেত্রী সাহেবা হয়ে গিয়েছো, ভোট প্রচারণা করেছো সান্নিধ্যের হয়ে। ওই একটু। হাই রে, রাজনীতি দেখে নাকশিট কেন নারী, স্বামীর জন্য হয়েছে তুমি আর ছলনাময়ী। শেহরিন তানিশার কথায় হেসে ফেলে, খানিকটা লজ্জা পেয়ে বলে, জানি তো তুমি আমাকেই খেপাতে এসছো। আসবো না মানে? এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছো, তোমাকে লজ্জা দিতে দিতে লাল টকটকে টমেটো করে ফেলবো। কিন্তু আগে লিটল সান্নিধ্যের সঙ্গে দেখা করি, দেখি সে বাবার মতো কত বড় মাস্তান হয়েছে। তানিশা ভেতরে যেতেই সর্বশেষে সুযোগ পায় তিথি। শেহরিনের সম্মুখে দাঁড়িয়ে আলতো হেসে বলে, ছোট আম্মু, চাচিমা আজকে আমাদের ডিনারে ইনভাইট করেছে রেস্টুরেন্টে। তোমাকে ফোন করেছি অনেকবার, ধরনি কেন? ধরিনি। ওহো সরি ভাবি, আমার ফোন বন্ধ। হ্যাঁ, আমরাও কল করে সুইচ অফ পেয়েছি, সেই জন্য একদম ডিরেক্ট তোমাকে নিতে এলাম। সান্নিধ্যকে তো ফোন করে লাভ নেই, কখনোই রিসিভ করবে না। নাও ঝটফট রেডি হয়ে নাও এখন। তিথি শেহরিনকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায় সাহমিকার কাছে। শেহরিন দরজার সম্মুখে দাঁড়িয়ে থেকে খানিকটা সেকেন্ড হিসেব নিকেশ করে ফেলে। এই মুহূর্তে বের হওয়া মানে সমস্ত টাইম টেবিল 360 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া। আর সে যদি ঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে না পারে কিংবা পড়া কিছু বাদ থাকে, তাহলে টেনশনে হাই ফোবিয়ার পেশেন্ট হয়ে যাবে। কালকের এক্সামের জন্য আজ সব কিছু স্যাক্রিফাইস তার। এই সুসময় কিংবা পারিবারিক আড্ডা সে পরেও করতে পারবে, কিন্তু একবার এক্সাম খারাপ হলে? না না না, কোনোভাবেই না। সানজিৎ তিথি মেতে উঠে সাহমিকাকে নিয়ে। এদিকে রাজকন্যাও তার পরিচিত মুখের দেখা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। শেহরিন দরজা লাগিয়ে ধীর পায়ে এগিয়ে আসে উপস্থিত সবার মাঝে। চোখ মুখে আড়ষ্টতা ভাব ফুটিয়ে আমতা আমতা স্বরে বলে, ইয়ে মানে ভাবি, আমার যাওয়া সম্ভব নয়। তিথি সাহমিকাকে খাওয়াতে খাওয়াতে সহজ গলায় বলে, কেন যাবেন না? ভাবি যান, যাবেন না আপনি? পরীক্ষার জন্য নিশ্চয়ই, কালকে এক্সাম আছে। সানজি পরপর প্রশ্নে শেহরিন ঠোঁট কামড়ে বড় বড় চোখ করে মাথা নাড়ায়। অপকটে স্বীকারোক্তি দান করে সে। সানজি বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে শেহরিনের কাঁধ থুতনি ঠেকিয়ে আহ্লাদি কণ্ঠে বলে, একটুও সমস্যা হবে না। আজকের জন্য ক্ষমা চাই আপু, প্লিজ। এটা কেমন হলো? তোমরা না গেলে তো পুরো ডিনারটাই নিরামিষ লাগবে।
আচ্ছা, শেহরিন না যেতে চাইলে থাক, যেহেতু ফাইনাল সেমিস্টার একটু চাপ থাকবে। তোমার না হয় চিন্তা নেই, কিন্তু ওর তো আর তা না। অপমান করছো ভাবি? এতেও যদি একটু তোমার বোধ শক্তি হয়, দেখো ওকে দেখে শিখো এক্সামের জন্য কতটা ডেডিকেটেড সে। তুমি হলে তো কিসের এক্সাম কিসের কি, আগে আগে রেডি হতে। সানজি শেহরিনের কাঁধ হতে মাথা ছাড়িয়ে নিজের কোমর চেপে ধরে, সরু চোখে তাকিয়ে বলে, ও রে, দু জায়ের কি ভালোবাসা, একদম উতলে পাতলে উঠছে। আমাকে কুটনি ননদিনী বানানোর চিন্তা, তাই না? তুমি তো আমাদের কুটনির ননদিনী, একদম আমাদের দু জায়ের মধ্যে আসবে না বলে দিলাম। 100 বার আসবো, তোমাদের মধ্যে কুট কাচালি বেশি বেশি করব। আমরা দু যা মিলে তোমাকে আমাদের সুখ নিবাস হতে তাড়ানোর ব্যবস্থা করব তাহলে। তানিশা মুখ ভেটকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সানজির দিকে তাকায়, ঝাঁঝালো কণ্ঠে বলে, ভয় পাস না সানজি, আমি তোর সাথে আছি। আমরা দুই ননদিনী মিলে দুই ভাইয়ের বউকে আচ্ছা মতো সাহিস্তা করব, তলে তলে কাঠি করব, এমন অবস্থা করব দুজন আমাদের দেখে ভয়ে ভয়ে থাকবে। আমরা তখন পায়ের ওপর পা তুলে বসে বসে শুধু অর্ডার করব, বলবো এই বড়জন যাও চিকেন তান্দুরি করে নিয়ে আসো এক্ষুনি। ছোটজনকে বলবো এই যাও আমার জন্য গরম পানি নিয়ে আসো, হুকুম চলবে হুকুম। তানিশার কথা শেষ হতে না হতেই একসাথে হাসির রোল পড়ে। জায়ে ননদে মিলে শুরু হয় তাদের মিষ্টি খুনসুটি, কিন্তু এর মাঝে চুপ করে বসে থাকে বেবি মানকি, আর চোখে সে তাকিয়ে দেখছে শাহমিকাকে। এই বেবি মানকি, এভাবে মুখ লটকে রেখেছিস কেন? পুপুমণি একটা কথা কানে কানে। সানজি নিচু হয়ে তাসিনের মুখের কাছে মাথা নিয়ে বলে, বল এখন। চাচিমণিকে বলো ইয়ো পানিকে আমরা ডিনার করতে নিয়ে যাব, ডিনার করিয়ে আবার বাসায় দিয়ে যাব। তুই বল। না তুমি বলো। তোর বললে কি সমস্যা? তুমি বলো না। সানজি সোজা হয়ে দাঁড়িয়ে নিরাশ মাখা কণ্ঠে বলে, কি আর হবে, আমার বাপ্পারাজ সাহেবকে তোমরা আর কত ছাকা দিবে? সে তার ইয়ো পানিকে ছাড়া ডিনার করতে যাবে না, আমাকে বলেছে। চাচিমণিকে বলো ইয়ো পানিকে সঙ্গে নিয়ে যেতে, ডিনার শেষে আবার নিয়ে বাসা যাবে। শেহরিন প্রতি উত্তর দেওয়ার আগেই তানিশা তরাক করে বলে, আইডিয়াটা কিন্তু মন্দ নয়। শেহরিন নাই গেল, আমরা শাহমিকাকে নিয়ে যাই, ফিরতে পথে আবার বাসায় ড্রপ করে দিয়ে যাব। এটাই ভালো হবে। আপু এই বাচ্চা মোটেও স্থির থাকবে না, তোমাদের ডিনারও করতে দেবে না প্রপারলি, শুধু শুধু ঝামেলা করার কারণ নেই। তোমরা যাও, আমরা পরে আবার গেট টুগেদার করব। এই মেয়ে চিন্তা কি, শাহমিকাকে রাখার তো মানুষ আছেই। শেহরিন সামান্য কপাল ভাঁজ করে বসে বলে, কে সে? কেন, আমাদের পেয়ারে মজনু সাহেব। সানজির কথায় সবাই একযোগে তাকায় তাসিনের দিকে। ক্লাস 4-এ পড়ুয়া বাচ্চাটা এখন একটু বড় হয়ে যাওয়ার দরুন সবার তাকানোর ভঙ্গিমা দেখে খানিকটা লজ্জা পায়। শেহরিন মুস্কি হেসে দু হাতে টেনে নিজের কোলের মাঝে নিয়ে আসে, গালে চুমু দিয়ে বলে, তোমরা ওকে কেন এত লজ্জা দাও? হ্যাঁ, আমার বাবাটা দেখো লজ্জায় গাল লাল করে ফেলেছে। রাখো তোমার লজ্জা, বাসায় সারাক্ষণ শাহমিকা শাহমিকা বলে ঘ্যান ঘ্যান করে। এই বেবি মান কি পারবি না তোর পিয়ারি লাইলাকে সামলে রাখতে? যদি না করিস তাহলে কিন্তু আমরা ভিলেন হয়ে তোদের আলাদা করে দিব। তাসিন শেহরিনের কোলের মাঝে মুখ লুকিয়ে ধীর কণ্ঠে বলে, পারবো, কিন্তু তোর তো বেবিটা তো আমাকে দেখে ভয় পায়। এটা ব্যাপার না, এক্ষুনি ভয় কাটিয়ে দিচ্ছি। সানজি শাহমিকাকে তাসিনের কাছে নিয়ে আসতেই শাহমিকা ভয়ার্ত চোখে তাকায় তার দিকে। কেন জানি সে বেবি মানকিকে দেখলেই ভয় পায়, কাছে যায় না মোটেও। কাছাকাছি আসতেই সে ফুপুমুনির কাঁধে মুখ ঘুরিয়ে নেয়, দু হাতে চেপে ধরে গলা। সানজি অনেক চেষ্টা করে তাসিনের সঙ্গে রাজকন্যাকে একটু সহজ করার জন্য। হাঁটু ভেঙে বসে আদরে আহ্লাদে সে তাসিনের সামনে তাকে দাঁড় করায়। নানান কথা বলে বলে তার মুখটা ঘুরিয়ে সামনে এনে কোমল হাতটা তাসিনের হাতের উপরে রাখে। সবাই 1 সেকেন্ডের জন্য নীরব হয়ে যায় প্রতিক্রিয়া দেখার জন্য। আগ্রহ চোখে তাকিয়ে থাকে রাজকন্যার দিকে। অন্যদিকে রাজকন্যা গোল গোল চোখে তার নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। অতঃপর মুখ তুলে সামনে বসা মায়ের দিকে তাকিয়ে সে
কাঁধ ঝাঁকে ঠোঁট উল্টাতে শুরু করে, শরীরের কম্পন ধরে, কান্না শুরুর প্রাথমিক ধাপ ফোপানোর অস্পষ্ট আওয়াজ বের হতে না হতেই চিৎকার জুড়ে দেয় কান্না। মিশন ফেল। সবাই একসাথে দীর্ঘশ্বাস ঝেড়ে কপাল চাপড়ে ওঠে। এদিকে সানজি রাজকন্যাকে কোলে তুলে তার কান্না থামাতে পায়চারি শুরু করে দেয়। পিঠে হাত বুলাতে বুলাতে সে বেবি মানকিকে মেরে দেওয়ার হুমকি দেয়। এভাবে হবে না রে মজনু, তোর লাইলার মন পেতে তোকে আরো যুদ্ধ করতে হবে। তাসিনের মুখ ভার, চোখ টলমল। সাহমিকার প্রত্যাখ্যান পেয়ে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ইও পানি কেন তার কাছে আসতে চায় না, কেন তাকে দেখে ভয় পায় বুঝতে পারে না সে। তবে কি ইও পানি তাকে বিয়ে করবে না? পাঞ্জাবি টুপি বিড়াল প্যান্ট পরে বিয়ে করা হবে না? তার কপালে কি বিয়ে নেই? মামুনি, ঝুরঝুরে বৃষ্টির ন্যায় চোখ দিয়ে গড়িয়ে পড়ে তার পানি। চাচিমণির থেকে সোজা মায়ের কোলে মুখ লুকিয়ে সেও শুরু করে দেয় উচ্চ শব্দে কান্না। লায়লা মজনুর চলমান বিরহ কালে উপস্থিত জনতা একদম নির্বাক হয়ে যায়। অবাক চোখে একে অপরের সাথে মুখ চাওয়াচাওয়ি করে। ছি বেবি মানকি, ছি! প্রেমিক পুরুষ হয়ে তুই এত ছিচকাদনে? বড়লোকি রাজকন্যা তোকে প্রত্যাখ্যান করে দিয়েছে জন্য তুই এভাবে কান্না করবি? গরিব হয়েছিস তো কি হয়েছে? তোর কি ভালোবাসার মূল্য নেই? তানিশার জোরালো গলায় বলা কথার সঙ্গে তাল মেলায় সানজি। সাহমিকাকে কোলে রেখে হাঁটতে হাঁটতে বলে, অবশ্যই মূল্য আছে। খান বংশের ছেলে তুই, তোর চাচ্চুর নাম করা মাস্তান এই চট্টগ্রামের, আর তুই কি না সামান্য প্রত্যাখ্যান পেয়ে এমনভাবে কান্না করবি? শোন বেবি মানকি, তোর চাচিমণির ডিএনএ তার মেয়ের মধ্যে, তাই প্রত্যাখ্যান করে দেওয়াটা নর্মাল। তোর চাচ্চুকেও তোর চাচিমণি এমনভাবে প্রত্যাখ্যান করে দিয়েছিল, কিন্তু তোর চাচ্চু হাল ছাড়েনি। দেখ, বিয়ে করে তোর জন্য ইও পানিকে নিয়ে এসেছে। তোরও উচিত হাল ধরে থাকা। একদিন না একদিন ঠিকই মন পাবি ইও পানির। হায় রে সানজি আপু, সত্য কথা, কোনো ভেজাল নেই এতে। সহমত, সহমত। এই সানজি আর তানিশা মিলে আমার ছেলেটাকে পাগল বানিয়ে ছাড়বে। তোমার ছেলে প্রেমে দেওয়ানা হলে আমাদের কি দোষ ভাবি? আর কিছু বুঝতে চাই না, এনাফ হয়েছে। চাচু চাচিমণি ওয়েট করছে, যাও সাহমিকাকে রেডি করে নিয়ে আসো। আর দেরি করাটা ঠিক হবে না। বিরহ বেদনার ক্লান্তি লগ্ন কাটিয়ে তাসিনকে সাহস দিয়ে কাজে লেগে পড়ে সানজি। শেহরিনের মানা উপেক্ষা করে সে চলে যায় সাহমিকাকে রেডি করিয়ে নিতে। অতঃপর সব ঠিকঠাক করে 9টার কাছাকাছি সময়ে বের হয়ে যায় তারা প্রত্যেকে। শেহরিন সবাইকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে সোফায় বসে পড়ে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে সে নিজের ক্লান্তি ভাব দূর করে। মনে মনে সিদ্ধান্ত পরিবর্তন করে, যেহেতু সাহমিকা বাসায় নেই, এই মুহূর্তে রান্নাটা অফ রেখে পড়তে বসবে। সাহমিকা আসলে ওকে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে ঝটপট রান্নাটা সেরে ফেলবে, তাহলে একসঙ্গে দুটো কাজই হলো। যেই ভাবনা সেই কাজ। শেহরিন বসা ছেড়ে আবার চলে যায় তার স্টাডি টেবিলে। ওয়াটার পট হতে ঢকঢকে পানি পান করে নিজেকে সে সুস্থির করে নেয়। অতঃপর ঘড়ি ধরে শুরু করে পড়া। রাত 12টার কাছাকাছি। শহরে আলো নিভে অর্ধেক চলে এসেছে। কমে এসেছে যানবাহনের ঘন ঘটা শব্দ। কলিং বেলের শব্দ বেজে উঠতেই শেহরিন পড়ার মাঝে দৌড়ে যায় দরজা খুলতে। বাবা মেয়ে একসঙ্গে বাসায় ফিরছে। আসার সময় সান্নিধ্য সাহমিকাকে নিয়ে এসেছে ওদের থেকে। সারাদিন শেষে ক্লান্তি মাখা প্রিয় মুখটা দেখতেই সান্নিধ্য তার প্রিয় ফুলকে আগলে নেয় নিজের মাঝে। রোজকার নিয়মের মতো ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কপালে এঁকে দেয় গাঢ় একখানা চুমু। অনেক ক্লান্ত লাগছে আপনাকে, ওকে নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ডিনার রেডি করছি। এক্সাম না কালকে তোমার? যাও তাহলে পড়ো। শেহরিন চোখ পাকিয়ে তাকায়। ওড়না দিয়ে সান্নিধ্যের কপালে জমা বিন্দু বিন্দু ঘামের কোনাগুলো মুছে দিতে দিতে বলে, এতক্ষণ পড়েছি, এখন একটু ব্রেক। কোনো সমস্যা হবে না, আপনি ফ্রেশ হয়ে নিন। আমারও কোনো সমস্যা নেই, তুমি রুমে চলো। আমাকে রাগাবেন না নেতা সাহেব, যেটা বলছি সেটা করুন। আমিও বেশি কথা বলতে চাই না, সোজা রুমে যাও। কি করতে হবে সেটা বলো।
শেহরিন সান্নিধ্যকে হার মানাতে মানাতে ক্লান্ত হয়ে ওঠে, কিন্তু সান্নিধ্য তার কথা কর্ণপাত করে না। মেয়েকে নামিয়ে দিয়ে সোজা পাজা কোলে তুলে নেয় তার অর্ধাঙ্গিনীকে। শেহরিন আকস্মিক কাণ্ডে আতঙ্কিত চোখে তাকিয়ে বলে, হায় খোদা, আপনার হাত ভালো হয়নি এখনো? নেতা সাহেব, কি করছেন আপনি? নামান বলছি, নামান এক্ষুনি। কিছু হবে না, হাত ঠিক হয়ে গিয়েছে আমার। ফিজিওথেরাপিতে এরকম ব্যায়ামই করতে হয়। শেহরিনকে ফের স্টাডি টেবিলে বসিয়ে দেয় সান্নিধ্য। অতপর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠান্ডা শীতল চাহনিতে তাকায়। ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে শান্ত কণ্ঠে বলে, চেয়ার ছেড়ে উঠলে পানিশমেন্ট হবে। 10 মিনিট কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো, তাও সেটা মেয়ের সামনে। সো বি কেয়ারফুল, পড়ো মন দিয়ে। শেহরিন গাল হাত দিয়ে হতাশা মাখা চাহনিতে তাকিয়ে থাকে তার নেতা সাহেবের দিকে। কে বলবে এই মানুষটা সকাল 6টায় বের হয়ে রাত 12টায় ফিরেছে, তাও সেম এনার্জি নিয়ে। এই যে চোখ দুটো ভরা তার ক্লান্তির রেশে, তবু কি সুন্দর করে প্রিয় তোমার সামনে সেটা লুকিয়ে যাচ্ছে। গলার স্বর তার ভেঙে গিয়েছে সারা দিনের মিটিং মিছিলে। এদিকে প্রিয় তোমার সামনে নিজের শীতল স্বরে সে ঝর্ণার গা ভিজিয়ে দিচ্ছে। এই মানুষটা কি তবে যন্ত্র, যে যন্ত্র শুধুমাত্র তার প্রিয়তমাকে সকল কাজ হতে নিষ্পত্তি দেয়, তাকে মাথায় তুলে রাখে পরম যত্নে? রাত 1টা সুই সুই, মেয়েকে কাঁধে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে ছোটখাটো রান্নার আয়োজন সেরে নেয় সান্নিধ্য। বিশেষ কিছু নয়, গরম গরম ভাত, সাথে ডিম ভাজি, আর ফ্রিজে আগের রান্না করা মাংস ওভেনে গরম করে নেয় আনাড়ি হাতে। আসা মাত্র 10 মিনিটের মাথায় শাওয়ার সেরে কাজে লেগে পড়েছিল সে। পরনে সাদা টি শার্ট, তার তরকারির গাঢ় ঝোল চেয়ে আছে, লাগিয়েছে সাহমিকা। ডিম ভাজার সময় একটুখানি সেদিকে মনোযোগ দিতেই রাজকন্যা ছাড়া পেয়ে বের করে রাখা মাংসের বাটির ঢাকনা সরিয়ে আঙ্গুল চুবিয়ে দিয়েছিল তাতে। অতপর সোজা গিয়ে লাগিয়ে দেয় বাবার টি শার্টে। লম্বা সময় ধরে দুষ্টুমি ছোটাছুটি করে অবশেষে ক্লান্ত হয়ে বাবার কোলে উঠে ঘুমিয়ে পড়েছে সে। ফুপুমনির সাথে একটু একটু খেয়েছে রেস্টুরেন্টে, এই জন্য আর মুখেই তোলেনি খাবার। একদম গভীর নিদ্রায় ঢলে পড়েছে। কিচেনের সব কাজ গুছিয়ে সাহমিকাকে শুয়ে দিয়ে সান্নিধ্য প্লেটে খাবার নিয়ে এসে থিতু হয় শেহরিনের কাছে। স্টাডি টেবিলের পাশে একটা চেয়ার টেনে বসে পড়ে সে। দক্ষ হাতে সুন্দরভাবে ভাতের লোকমা তুলে মুখের সামনে ধরে শেহরিনের। শেহরিন বই বন্ধ করে চুপচাপ বাড়ানো লোকমা মুখে তুলে নেয়। খাবার খেতে খেতে নেতা সাহেবের চোখের দিকে তাকিয়ে বলে, এত প্রশ্রয় পেয়ে পেয়ে আপনার মাথায় চড়ে বসেছি। তোমার স্থান আমার মাথাতেই। এত পারফেক্ট হাজবেন্ড হতে কে বলেছে? পারফেক্ট ওয়াইফের জন্য পারফেক্ট হাজবেন্ড হওয়া অনিবার্য। কথার যুদ্ধে আপনাকে হার মানানোর সাধ্যি নেই আমার। হ্যাঁ, কিন্তু রাজনীতি নিয়ে কথা তুললে তখন আন্তর্জাতিক ডিবেট কম্পিটিশন করো আমার সাথে। শেহরিন খাবার মাঝে শব্দ করে হেসে ওঠে। এই একটা লোক তার এই বিষয়টা যে কত কষ্টে হজম করে নেয় সেটা বলার বাহিরে। রাজনীতি নিয়ে যখনই কথা উঠে টেনে টেনে সে নিয়ে যায় সেটা বিতর্কের পর্যায়ে। বেচারা জামাই সাহেব তার পারে না কিছু বলতে। দীর্ঘ সময় ধরে যুক্তি দণ্ড করে তর্ক বিতর্ক করে, অতঃপর একদম শেষে গিয়ে বউকে বিজয়ী ঘোষণা করতে বাধ্য হয় সে। হার মেনে নেয় তার ব্যক্তিগত নারীর কাছে। চিন্তা হচ্ছে নির্বাচন নিয়ে। হচ্ছে না। এত নেগেটিভিটি ছড়াচ্ছে নাসির চৌধুরী আপনাকে নিয়ে, এরপরেও এতটা কুল আছেন কিভাবে? সান্নিধ্য শেহরিনের মুখে খাবার তুলে দিতে দিতে ধীর গলায় বলে, নেগেটিভটাকে পজিটিভ হিসেবে নিয়েছি। তুমি প্লিজ এক্সামের মাঝে আমাকে নিয়ে ভাববে না। অনলি ফোকাস অন ইওর এক্সাম। লক্ষণ খারাপ নেতা সাহেব। অতিরিক্ত ভালো হাজবেন্ড হয়ে যাচ্ছেন আপনি। অতিরিক্ত ভালো ওয়াইফ হয়ে আপনাকে হারিয়ে দিতে হবে। শেহরিনের চিকন কণ্ঠের প্রতিধ্বনি স্বরূপ কথা শুনে সান্নিধ্য নরম হাসে। চোখে চোখ রেখে নির্মেদ স্বরে বলে, আপনি একমাত্র আমার প্রতিদ্বন্দ্বী, যার কাছে আমি সব সময় হেরে থাকি।
মে মাসের সকাল, বাতাসে বসন্তের উষ্ণ আমেজ থাকলেও দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রীষ্মের আগামী বার্তা স্পষ্ট। গাছের ডালে ডালে পাখিদের পরিচিত সুরে ঘুম ভাঙা শহরের সকাল মুখরিত হয়ে ওঠে। ফুটন্ত কৃষ্ণচূড়া আর জারুলের গাঢ় রং সকালের স্নিগ্ধতাকে দেয় আরো বাড়িয়ে। হালকা মিষ্টি গন্ধ ভেসে আসে সদ্য ফোটা ফুল থেকে। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজকে রুখে টেবিল ছেড়ে শেহরিন উঠে পড়ে। দু হাত মুছড়ে আড়মোড়া ভেঙে বিছানায় ঘুমন্ত দুটো প্রিয় মুখের উপর মিষ্টি চুম্বন দিয়ে ছোটে ফ্রেশ হতে। 1.5 ঘন্টার মাঝে সকালের নাস্তা সহ মেয়ের খাবার তৈরি করে গুছিয়ে রাখে সে টেবিলে। আজ তার 9টার মধ্যে বের হতে হবে, জন্য সান্নিধ্য বের হবে একটু দেরিতে। একদম শেফালি এলে। শাওয়ার নিয়ে রেডি হয়ে কোনো মতে একটু ব্রেকফাস্ট সেরে নেয় শেহরিন। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে আবারও মেয়েকে এবং মেয়ের বাবাকে শীতল স্পর্শ এঁকে দেয় ললাটে। নেতা সাহেবের কানে ফিসফিস করে বলে,